গণতন্ত্র তো এক এক রকম এক এক দেশে। আপনি উগান্ডার গণতন্ত্র আর বাংলাদেশের গণতন্ত্র কিংবা আমেরিকার গণতন্ত্র একসাথে মিলাতে পারবেন না। তার চেয়ে গত ৪৫ দিনে খুব বেশি খারাপ কিছু করছে আমার নজরে পড়ে না। জনাব গোলাম মাওলা রনি, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। যেমনটি বলছিলাম, বগুড়া ৬ এবং শেরপুর ৩ আসনের উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হলো দানিশ শীর্ষে প্রার্থীরা। জানতে চাই যে এটি কি আসলে জনসমর্থনের প্রতিফলন নাকি দুর্বল প্রতিদ্বন্দ্বিতার ফল? আমাদের দেশের যে উপনির্বাচনগুলো হয় এই ব্যাপারে আসলে মানুষের কোনো আগ্রহ থাকে না। উপনির্বাচনে সাধারণত যে দল ক্ষমতাধর বা ক্ষমতাসীন তারাই হয় 99% ক্ষেত্রে। অনেকে এখানে অংশগ্রহণ করতে যায় না। তো জামাত এখানে অংশগ্রহণ করতে গেছে মূলত বিএনপিকে রক্ষা করতে গেছে। এখানে জামাত না গেলেই ভালো করতো, বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে যেত, ঝামেলা করার দরকার ছিল না। কিন্তু বিএনপিকে যদি রক্ষা করতে যেয়ে থাকে জামায়াত ইসলামী, তাহলে মাঝপথে তারা বর্জনের ঘোষণা কেন দিল? এটাই তো জামাতের এই জিনিসগুলো আমরা বুঝি না। এই জিনিসগুলো না বুঝার কারণে মনে হয় যে এটা ঝামেলার দল। এরা যে কখন ডান দিকে যায়, কখনো বাম দিকে চোখ টিপ মারে, কখনো হাত দিয়ে হ্যান্ডশেক করে পিছন দিয়ে আঙুল দিয়ে খোঁচা মারে, সুরসুরি দেয়, এটা আমরা বুঝতে পারি না আর কি। মানে কমপ্লেক্স। আপনার বগুড়ার মতো জায়গাতে আপনি কতগুলো জায়গা আছে, ফেনীতে বেগম খালেদা জিয়া, বগুড়াতে শহীদ জিয়া, তারপরে রংপুরে এরশাদ, তারপরে আমাদের গোপালগঞ্জ ফরিদপুরে এই অঞ্চলে আপনার যাকে বলা হয় আওয়ামী লীগ। এখানে চিরসত্য, এটা একেবারে সেটেলড হয়ে গেছে, মাটি মানুষের সঙ্গে মিশে গেছে। তো সেখানে বগুড়াতে গিয়ে যে সিটটা তারেক রহমানের সিট সেটা ছেড়ে দিয়েছে অন্য জায়গায়। ওখানে যদি তারেক রহমান সাহেব যে কোনো একটা অন্ধ মানুষকে দিয়ে দিতেন, সেও ওখানে বিপুল ভোটে জয়লাভ করে আসতো। এটাই তারপরে আবার ক্ষমতা আসছে ভোট না দিয়ে। সেখানে জামাতে যদি ন্যূনতম আক্কেল থাকতো, এখানে তো সে প্রার্থী দিত না। আগে থাকতেই বলতো যে এখানে ভোট ভালো হবে না, আমি এখানে প্রার্থী দিলাম না। তো সেখানে প্রার্থী দিয়ে মাঝপথে বর্জন করে এই জিনিসগুলো মানে এটা একটা নাটকের উপর নাটক আর কি। আলটিমেটলি ইতিমধ্যে কিন্তু জামায়াতের আমির এই নির্বাচনকে বিভৎস রূপ হিসেবে আখ্যা দিয়েছেন। অবশ্যই বিভৎস রূপ। তো বিভৎস রূপ হলো মানে যেহেতু তারা এখানে একেবারেই মানে জামানত বাজেয়াপ্তের মতো অবস্থা। আর জামাতের যতটুকু ইজ্জত ছিল, কয়েকজন আমাকে খুব বলার চেষ্টা করছিল যে এই ৪৫ দিনে তারেক রহমান সাহেবের জনপ্রিয়তা এমন পর্যায়ে কমে গেছে, দেখবেন যে ওই যে তারেক রহমান সিট যেটা ছেড়ে দিয়েছে, তো সেই সিটে উপনির্বাচনে প্রার্থী জয়লাভ করতে পারবে না, সেখানে জামাতের প্রার্থী জয়লাভ করবে। এই ধরনের কথাবার্তা কিন্তু কয়েকজন বলার চেষ্টা করছিল। তা আমাদের আসলে দেশের যে রাজনীতি, এটা খুবই ট্র্যাডিশনাল, গতানুগতিক। আপনি গালাগালি করবে, বিএনপিকে গালাগালি করবে, জামাতকে গালাগালি করবে, জামাতের লোক আবার আওয়ামী লীগের লোক আওয়ামী লীগের গালাগালি করবে, কিন্তু দিন শেষে দাড়িপাল্লা, নৌকা আর ধানের শীষ, যে যার দলই ভোট দেবে, এই ট্র্যাডিশনের বাইরে যায় না। তো সেখানে বগুড়াতে যে নির্বাচন যেভাবে হওয়ার কথা ছিল সেভাবেই হয়েছে। বরং এখানে সরকারি দল ক্ষমতায়, তারা যদি জামাতের সাথে আরও খারাপ আচরণ করতো, ধাক্কাধাক্কি করতো, কিল ঘুষি দিত, কি করতে পারতেন বলে? কিচ্ছু করার ছিল না। তো সেই তুলনায় যে বিএনপি ধৈর্য ধারণ করেছে, শান্তি গান্ধীবাদী নীতি ধারণ করেছে, জামাতকে ঘোরাফেরা করতে দিয়েছে, আমি মনে করি জামাতের আমিরের উচিত জনাব তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানানো, যে অন্তত গণতান্ত্রিক একটা পরিবেশ এখনও জনাব তারেক রহমান সাহেব তিনি রেখেছেন পার্লামেন্টের ভিতরে এবং বাইরে। যদি উনি সেটা না রাখতেন, উনি যদি রাগ হয়ে যেতেন, উনি এখন যদি আরও শেখ হাসিনার মতো আচরণ করতেন, কি করার ছিল? কিচ্ছু করার ছিল না। তো সেই তুলনায় আমি মনে করি যে জামাতের এখনো হুঁশ হওয়া উচিত এবং তাদের বোঝা উচিত যে এটা বাংলাদেশ, এটা আফগানিস্তান নয়, এটা পাকিস্তান নয়, এটা সৌদি আরব নয়। তো এটা বাংলাদেশ, কাজেই এখানে বাংলাদেশের ডাল ভাত দিয়ে এই সব কিছু চিন্তা করতে হবে। এখানে একবার যদি যে কোনো মন্দ জিনিস শুরু হয়ে যায়, এই বাংলাদেশে একটা মন্দ জিনিস কখনো শেষ হয়নি। এনিথিং ব্যাড, দ্য বিহেভিয়ার, দ্য প্যাটার্ন, দ্য ওয়ার্ড, দ্য গালাগিলি, যা কিছু বলেন না কেন, আমাদের এই সমাজে যে কোনো একটা মন্দ জিনিস যখন শুরু হয় ওটা শেষ হয় না, ওটা বরং বাড়তে থাকে। আবার অন্যদিকে ভালো জিনিস ধীরে ধীরে কিন্তু হারিয়ে যায়। আমাদের দেশে অনেক ভালো, আমাদের দেশে অনেক ভালো জিনিস ছিল, কৃষ্টি ছিল, কালচার ছিল, গান ছিল, বাজনা ছিল, শিল্প ছিল, সাহিত্য ছিল, কবিতা ছিল, সঙ্গীত ছিল, প্রেম, ভালোবাসা, সহানুভূতি, সামাজিকতা, অসাধারণ জিনিসগুলো ছিল। ধীরে ধীরে জিনিসগুলো হারিয়ে গেছে, এগুলো আর ফিরে আসবে না। তো সেক্ষেত্রে অতীতে মাগুরা নির্বাচন হয়েছে, জামাত যেটা বলেছে, তো মাগুরা নির্বাচন হয়েছে এবং এটা ভাগ্য ভালো যে তারা বলছে মাগুরার মতো নির্বাচন হয়েছে। নর্মালি নিয়ম হওয়া উচিত ছিল যে আগে মাগুরা তো অনেক ভালো নির্বাচন হয়েছে, তার চেয়ে 100 গুণ খারাপ হয়েছে,
এই কথা যদি বলতো তাহলে বুঝতাম যে না, বাংলাদেশ তারেক রহমান সাহেবের আমলে খারাপ দিকে গেছে, কিন্তু এটা তো ভালো। অতীতে যেরকম ছিল ঠিক সেরকমই আছে। কিন্তু কিন্তু জনাব গোলাম normally- মোল্লা রনি, বারবার নির্বাচন নিয়ে কেন আসলে বিতর্ক আমরা দেখি, এবং দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে আমরা কিন্তু এর আগেও বিতর্ক দেখেছি, বর্তমান সময়েও দেখছি। এটি গণতন্ত্রের জন্য কতটা ক্ষতিকর? গণতন্ত্রের জন্য, গণতন্ত্র তো এক এক রকম এক এক দেশে। আপনি উগান্ডার গণতন্ত্র আর বাংলাদেশের গণতন্ত্র কিংবা আমেরিকার গণতন্ত্র একসাথে মিলাতে পারবেন না আপনি। মানে দেলোয়ার হোসেন সাইদের একটা বিখ্যাত ওয়াজ ছিল, তো সে ওই বরিশাল যাওয়ার পথে বলে যে আমি ঢাকা থেকে আসতেছি, আসার সময় লঞ্চে আমরা তো সবাই সিট বিছানা পেতে ঘুমিয়ে ঘুমিয়ে আসি, তখনও কেবিন সিস্টেম চালু হয়নি। তো আমার পাশে যেই লোক ছিল তারও বিছানা ছিল, তা আমি একটু বাথরুমে গেছি, এসে দেখে কি যে আমার সেই বিছানাটা ঠেলে অন্ততপক্ষে 6 থেকে 7 ইঞ্চি ছোট করে ফেলছে। তখন সেই ভদ্রলোককে সাইদি সাহেব বললেন যে ভাই, আপনাকে তো মানে আপনি আমাকে বাঁচিয়েছেন এই অবস্থায়, কিন্তু আপনার গ্রামের বাড়িতে আপনার জমির পাশে যার আইল আছে তার যে কপাল কত খারাপ আল্লাহই জানে, যে আপনি সকাল বিকাল আইল ঠেলে তার জমির যে কি অবস্থা করতেছেন। তো সেই রকম আর কি অবস্থা। তো তদ্রূপ এখন আমাদের দেশে হলো কি, সবসময় চিন্তা করতে হবে যে আমাদের এই দেশে অতীতে খারাপ যে কাজগুলো হয়েছে, সেই খারাপ কাজগুলোর তুলনায় যখন দেখবেন যে খুব বেশি খারাপ হয়ে যায়, তখন আপনি দেখবেন যে বলবেন যে না আমাদের খারাপ হয়েছে। আর যদি মনে করেন অতীতের মতোই সবকিছু হয়েছে, মোটামুটি ঠিক আছে, আর বেশি খারাপ হয়ে গেলে তখন আফসোস করবেন। তো সেই তুলনায় তো ডক্টর মোহাম্মদ ইউনূস যে কাজগুলো করেছেন, তারপরে শেখ হাসিনা জমানাতে যে কাজগুলো হয়েছেন, তার চেয়ে গত 45 দিনে খুব বেশি খারাপ কিছু করছে আমার নজরে পড়ে না। অ্যাজ ইট ইজ, ওইরকমই মনে হয়েছে আর কি।